লেখক অতীশ দত্ত চৌধুরীর সাদা থান। কি করে যে তুমি সরকারি চাকরি পেয়েছিলে বুঝি না বাবু। তুমি হচ্ছ গিয়ে একটা অকাট মূর্খ, বুঝলে? অকাট মূর্খ। তোমাকে তো সবাই ক্ষুদিরাম বানিয়ে আখের গুছিয়ে নিল। আহাহা, দাসবাবুর মতন মানুষ হয় না, কত সৎ। আর সেই শুনে তুমি গোলে কুপোকাত। হরিদাস নামটা তোমার বাপ মা বুঝে শুনেই রেখেছিল। নিজের ছেলেকে বাপ মায় চিনবে না, আমারই ভুল হয়েছে। আগে থাকতে বুঝতে পারিনি কি মরতে যে আমি বাপির কথায় তোমার গলায় মালা পরিয়েছিলাম কে জানে। আপন ভালোটা না পাগলেও বোঝে। বোঝে না শুধু এই হরিদাস পাল, যার পাল্লায় পড়ে আজ আমার পোড়া কপাল। রমলা দেবীর চিৎকারে কাকপক্ষী বসতে পারে না বাড়ির পাঁচিলে। পেঁচির মতো মুখ করে ঘুরিয়ে পেঁচিয়ে তুলোধনা করে নিরীহ স্বামীকে। কি অপরাধ হরিদাস বাবুর! ওনার একটাই মাত্র দোষ, এবং সেটা অত্যন্ত গুরুতর অপরাধ। সরকারি চাকুরিজীবী হয়েও উনি অতি মাত্রায় সৎ। গিন্নির কথায় উনি নাকি বিরল প্রজাতির জীব। বাড়িতে নয়, চিড়িয়াখানায় স্থান হওয়া উচিত ছিল হরিদাস পালের। 10টা লোক তাহলে দেখতে পেত। বাংলা ভাষার বিবর্তন ঘটেছে অনেক দিন আগেই। বোকা হাদার সমার্থক এখন ক্ষুদিরাম। যুধিষ্ঠিরের ব্যঙ্গাত্মক মর্মার্থ সত্যবাদী। গিন্নি যতই মুখ ঝামটা দিক, যতই গালমন্দ করুক, অসৎ কাজকর্ম করতে যতই উস্কানি দিক, হরিদাস বাবু তার সিদ্ধান্তে অবিচল। সবিনয়ে জানিয়ে দিয়েছেন, জ্ঞানত কোনো পাপ কাজ তিনি করতে পারবেন না। উনি শান্তিপ্রিয় শান্তশিষ্ট মানুষ, কোনো ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে চান না। গিন্নি তার নিজের মতো চেঁচায়, আর উনি চুপচাপ বসে মুখ বুজে সহ্য করেন। তবে একেবারে নিরত্তর থাকলে গিন্নি আবার তেলে বেগুনে জ্বলে ওঠে অনেক সময়। তাই কিছুটা ভয়ে ভয়ে শান্ত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে রমলা? এখন আমি অফিস বেরোচ্ছি, এই সময় এত চিৎকার করছো কেন তুমি? হ্যাঁ, চিৎকার করবে না? ধূপ ধুনো দিয়ে পুজো করবে তোমাকে। আহা, কি হয়েছে সেটা তো বলবে। বলবো আবার কি, কতদিন ধরে রোজই তো বলছি লেপের ওয়ার বানাবো, থান কাপড় চাই। ও আচ্ছা আচ্ছা, আজকেই অফিস ফেরোতা মনে করে ঠিক কিনে আনবো। দেখো, এই যে শোনো, তুমি কি ন্যাকা নাকি? হ্যাঁ, কিনে আনতে কে বলেছে তোমায়? সে কি, না কিনলে আনবো কিভাবে? কেন, তুমি না সরকারি খাদি মিলের অফিসার? তোমার কত ক্ষমতা! তোমার আন্ডারের হেজি পেজি কর্মচারীগুলো কত কত কাপড়ের থান নিয়ে বাড়ি চলে গেল, আর তুমি তুমি একটা লেপের ওয়ারের মাপের কাপড় নিয়ে আসতে পারবে না? এই প্রথম নয়, রমলা দেবীর সঙ্গে বিয়ের পর 6 মাস যেতে না যেতেই এই ধরনের অনৈতিক আবদার শুনে আসছেন হরিদাস বাবু। প্রতিবারই উনি শান্তভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই সব অন্যায় আবদার ফিরিয়ে দিয়েছেন। শাড়ি, বেড কভার, চুড়িদার, ধুতি ইত্যাদি জিনিস চুরি করে আনার জন্য রীতিমতো জোরাজুরি করতেন রমলা দেবী। হরিদাস বাবু থাকতেন সরকারি কোয়ার্টারে, তার সহকর্মীদের কোয়ার্টারগুলো সব পাশাপাশি। তাই তার সহকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল রমলা দেবীর। এ বাড়ির চাল তার টক যেত ওই বাড়িতে। খালি বাটি ফেরত দিতে নেই, তাই ওই বাটি ফেরত আসতো মুড়িঘণ্ট ভর্তি হয়ে। এই রকম আদান প্রদান আশেপাশের কোয়ার্টারে নিয়মিত যাতায়াত লেগেই থাকতো রমলা দেবীর। আর সেখানে গিয়ে উনি অবাক হয়ে দেখতেন নিত্য নতুন বেড কভার, বালিশের ওয়্যার, পর্দার কাপড়, আরও কত কি। রমলা দেবী হা হয়ে যেতেন এসব দেখে। আমার বরের চেয়ে কম বেতন পাওয়া লোকের ঘরে এত নতুন নতুন জিনিস আসে কোথা থেকে? খুব কৌতূহল নিয়ে একদিন জিজ্ঞেসই করে ফেললেন রায় গিন্নিকে, দিদি, এইগুলো আমাদের সরকারি মিলের না? হ্যাঁ গো দিদি, কি সুন্দর না বেড কভারটা? খুব সুন্দর। আচ্ছা, মিলের কর্মীদের জন্য কিছুটা ছাড় দিয়েছে বলে তোমরা এই এত এত জিনিস কেন? পুরোটা তো আর ফ্রিতে দেয় না, কিনতে তো টাকা লাগে নাকি? মেয়েদের সম্পর্কে একটা প্রচলিত কথা আছে যে কোনো কথাই নাকি মেয়েদের পেটে থাকে না। রমলা দেবীর কথা শুনে মুচকি মুচকি হাসছেন রায়গিন্নি। মনে মনে ভাবছেন, এইসব অপকম্ম হরিদাস পালের দ্বারা সম্ভব নয়। তার জন্য বরকে চালাক চতুর হতে হয়। অত হাদা ক্যাবলা হলে চলে না আজকাল। পই পই করে স্বামীর বারণ থাকা সত্ত্বেও ঠিক উগরে দিলেন রায়গিন্নি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠলেন, এই শোনো, তোমাকে বলেই বলছি, তুমি যেন কাউকে আবার বলে দিও না। বর জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবে। আরে না না, আমি আবার কাকে বলতে যাব? না না, তাও ভুলেও যেন মুখ ফসকে কাউকে বলে ফেলো না, অফিসের ব্যাপার তো। না রে বাবা, এই নোয়া ছুঁয়ে বলছি, কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে বলো তো। আচ্ছা ঠিক আছে, বলছি। আমার স্বামী কি করে জানো? আমি তো ওর সঙ্গে একটা বড় ব্যাগ দিয়ে দিই, সেই ব্যাগে থাকে ওর 3 থাকের
টিফিন কেরিয়ার আর রোজকার খবরের কাগজ সকালে পড়ার সময় পায় না তো, তাই সাথে দিয়ে দিই। ছুটির সময় ওই টিফিন বাক্সের একেবারে তলার দিকে খবরের কাগজের আড়ালে পর্দা, শাড়ি, চুড়িদার, বেড কভার যখন যেটা পছন্দ হয় আমার স্বামী ভরে নেয়। ওমা, সে কি গো, গেটে চেকিং হয় না? হয় না আবার, রোজই চেকিং হয়। আসলে গেটের সামনে খুব ভিড় হয় তো ছুটির সময়টায়। একটা দল 6টা 2টো ডিউটি করে বেরোচ্ছে, আর একটা দল 2টো 10টা ডিউটি করার জন্য মিলে ঢুকতে এসেছে। দারোয়ানের অত সময় থাকে না সবার ব্যাগ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার। তাছাড়া মুখ চেনা আছে, রোজই দেখতে দেখতে একটা বিশ্বাস জন্মে গেছে। ব্যাগটা একটু ফাঁক করে দেখলো কি দেখলো না, ছেড়ে দেয়। এই করেই তো এই এত জিনিস নিয়ে এসেছে। তাই তো দেখছি, কত জিনিস গো। আরে তুমি তো মাত্র এই কটা দেখছো, বাপের বাড়িতে আমি কত জিনিস পাঠালাম। জানো, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে গিফট কিনতে হয় না আমাদের, মিল থেকে আমার স্বামী যা নিয়ে আসে তাতেই ঘরে রাখার জায়গা হয় না। আবার তো বলছিল একটা আলমারির অর্ডার দেবে, নইলে রাখবো কোথায় বলো, পোকায় কেটে দেবে না? শুধু রায়গিন্নি নয়, ঘোষদের ঘরে, চক্রবর্তীদের কোয়ার্টারে, সবার ঘরে ঘরে ঘুরে দেখেন এই একই চিত্র। কেউ সাধু নয়, কি সুন্দর সাজানো গোছানো তাদের বসার ঘর। রোজ রোজ এইসব দেখে শুনে মাথাটা বিগড়ে গেছে রমলা দেবীর। ওনার ধারণা ওনার স্বামীর মতো এরকম মস্ত বড় গাধা এই পৃথিবীতে একটাই জন্মেছে। আরে বাবা, সমুদ্র থেকে তুমি 4 বালতি জল তুলে নিলে কি কেউ কিছু বলবে, নাকি সমুদ্রের জল কমে যাবে? তেমনি খাদি মিলের এই লাটকে লাট কাপড়ের গাঢ় থেকে কটা কাপড় তুলে নিলে মিলের কিচ্ছু কম পড়বে না, কেউ গুনেও দেখবে না অত। অতএব না নেওয়ার কি আছে? আর সবচাইতে বড় কথা, এতদিন নাওনি, এখন তো তোমার প্রমোশন হয়েছে, এখন তো তোমার ব্যাগ খুলে চেকিংও হয় না। তোমার ভয়টা কিসের শুনি? মিলের সবাই তোমাকে সৎ বলে সমীহ করে। এই সময়টাতেও যদি তুমি সুযোগের সদ্ব্যবহার করতে না পারো, তাহলে আর কবে করবে? রিটায়ার করার পর? এমন সতের মুখে ঝ্যাঁটা মারি। সৎ মা দেখেছি, সৎ বাবাও দেখেছি, কিন্তু এ তো দেখছি সৎ স্বামী কোনো কথাই শোনে না আমার। কি হলো, আমি যে এতক্ষণ ধরে বকে মরলাম, কথাগুলো কি কানে গেল তোমার? হ্যাঁ, শুনেছি। লেপের ওয়ারের মাপের কাপড় নিয়ে আসতে বলেছ, কিনে আনবো খন ফেরার সময়। উফ, আবার বলে কিনে আনবো, এ তো দেখছি মহা মুশকিল। এটা তুমি কেন ভুলে যাচ্ছ যে তোমার নাম যুধিষ্ঠির নয়, তুমি হচ্ছ হরিদাস পাল। বুড়ো হয়ে রিটায়ার করতে চললে, হরিনাম করার বয়স হয়ে গেল, এখনো সতীপনা গেল না। যত সব ন্যাকামো, সততার প্রতীক সেজেছে। ধুর ধুর, কাকেই বা বলছি এসব। আসলে তুমি একটা ভিতুর ডিম, বুঝেছ? কিচ্ছু হবে না তোমার দ্বারা। নিঃসন্তান হরিদাসবাবুর জীবনে এটাও একটা বড় আফসোস। সন্তান থাকলে হয়তো তার কাছ থেকে তিনি উৎসাহ পেতেন, বাহবা পেতেন সৎভাবে জীবনযাপনের জন্য। অবশ্য সেই সন্তান যদি আবার গিন্নির ধাঁচের হতো, তাহলে কিন্তু অশান্তি আরও বেড়ে যেত। তখন গালমন্দ শুনতে হতো দুজনের কাছ থেকেই। কথাই বলে, সুস্থ স্বাভাবিক লোককে যদি উঠতে বসতে দিনরাত পাগল বলা হয়, প্রথম প্রথম অগ্রাহ্য করলেও একদিন না একদিন সে তেড়ে ফুরে ওঠে। তখন সত্যি সত্যি সে পাগল হয়ে ওঠে, এটা প্রতিপন্ন করার জন্য যে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা ভুল বলা হচ্ছে। আদতে সে মোটেই পাগল নয়। ঠিক সেই রকমই ঘটনা ঘটল হরিদাস পালের জীবনে। বউয়ের মুখ ঝামটা খেয়ে দিয়ে বেচারা সারাটা জীবন যে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে কেটেছে তা বলে বোঝানোর নয়। তার মনে হয়েছে এই কষ্টের বোঝা লাঘব করতে একবার অন্তত গিন্নির কথা শুনে কাজটা করেই ফেলি। না হলে এখন তো তবু আমি অফিসে পালিয়ে বেঁচে আছি, এরপর রিটায়ার করে গেলে ঘরে বসে রোজ রোজ খোঁটা শুনতে হবে বাকিটা জীবন। পালাবার জায়গাও থাকবে না। তার চেয়ে বরং ওর মুখ চেয়ে প্রথম ও শেষবারের মতো একবারটি চেষ্টা করে দেখি, যদি ওর মুখ ঝামটা বন্ধ করানো যায় চিরদিনের জন্য। এরপর সেদিন বহু কষ্টে মনে জোর এনে হরিদাসবাবু বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো, আজকে মিল থেকে কাপড় এনে দেবো তোমার জন্য। আদিক্ষেতা, আমার জন্য কেন? ওই লেপ কি আমি একা গায়ে দিই, তুমি গায়ে দাও না? এর উত্তরে পাল বাবু আর কিছু বললেন না। চ্যালেঞ্জ যখন নিয়েই ফেলেছেন, সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব তারই। হরিদাস বাবুর জীবনে এটা এক কঠিন পরীক্ষা। ছাত্র জীবনে এবং কর্মজীবনে উনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ভালোভাবে উতরেও গেছেন সেই সব পরীক্ষায়। কিন্তু যে বিদ্যা সম্পর্কে তার বিন্দু বিসর্গ জ্ঞান নেই, সেই চুরি বিদ্যায় কিভাবে যে সাফল্য লাভ করবেন, সেটা ভেবেই কোনো কুল কিনারা করতে পারছেন না উনি। এই মাসে তার রিটায়ারমেন্ট। গিন্নির অনৈতিক দাবিকে এতকাল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে করে কর্মজীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। আর ঠেকে রাখা যাচ্ছে না, হাতে আর মাত্র 4টে দিন বাকি। জীবনের এই শেষ পরীক্ষায় যেভাবে হোক সফল হতেই হবে। এরপর এ জীবনে এই সুযোগ আর পাওয়া যাবে না। গিন্নির মুখ ঝামটানি থেকে মুক্তি পাওয়ার এটাই সর্বশেষ সুযোগ। লাঞ্চ টাইমে অনেকে মিলের ক্যান্টিনে খেতে যায়, কেউ আবার বাড়ি থেকে খাবার নিয়ে আসে। সেদিন ক্যান্টিনে সবাই যখন লাঞ্চে ব্যস্ত, হরিদাস বাবু তখন চুপি চুপি গিয়ে ঢুকে পড়লেন স্টোর রুমে। একদম ফাঁকা, কেউ নেই। খদ্দর কাপড়ের থান, সাদা কাপড়ের থান, ছিট কাপড়ের থানগুলো লম্বা লম্বা লোহার পাইপের ওপরে রোল করে গুটিয়ে রাখা হয়েছে।
হাত দিয়ে হালকা টান দিলেই থানের রোল খুলে লম্বা হয়ে হাতে চলে আসে। এরপর দরকার মতো কাঁচি দিয়ে কেটে নিলেই হলো। কাঁচিও রাখা রয়েছে স্টোর কিপারের টেবিলে। ভয়ে ভয়ে থানের রোলে হাত দিতেই চ্যাক করে উঠল। পালবাবু ডান হাতটা যেন হাই ভোল্টেজের ইলেকট্রিক শক খেলেন হরিদাসবাবু। ধরাস ধরাস করছে বুকের ভেতর, শরীরটা কেমন যেন গোলাচ্ছে। অবশ লাগছে পা দুটো। না আর হাত বাড়াতে পারলেন না, ডাহা ফেলেই পরীক্ষায়। ধীরে ধীরে উনি বেরিয়ে গেলেন স্টোর রুম থেকে। নিজের টেবিলে ফিরে গিয়ে ঢকঢক করে 2 গ্লাস জল খেলেন। গলাটা শুকিয়ে গেছিল একদম। ছুটির পর বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তবুও সেই কোয়ার্টারে ফিরতেই হলো খালি হাতে। আর অমনি গিন্নির চিৎকার, সেই তুমি খালি হাতেই ফিরে এলে? হ্যাঁ, খুব তো বাহাদুরি মেরে বলে গেছিলে আজকে ঠিক নিয়ে আসবো, কি হলো? দম শেষ? দাঁত মুখ ভেঙছে কত কথা বলে চলেছেন রমলা দেবী। মাথা নিচু করে চুপচাপ শুনে গেলেন গিন্নির গালমন্দ। কোথায় অফিস থেকে ফিরলে একটু চা বিস্কুট হাতে তুলে দেবে তা নয়, সারাটা জীবন খালি অভিযোগ আর অভিযোগ। সবসময় শুনতে হচ্ছে তুমি একটা কাপুরুষ, তোমার মুরদ নেই। না, এর একটা বিহিত করতেই হবে, নইলে গিন্নি আমায় রিটায়ারের পর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। হ্যাঁ, আমি মানছি প্রথমবারে পারিনি। কেউ কি একবারেই হাঁটতে শিখে গেছে, কিংবা সাঁতার অথবা কথা বলা? না, কেউ পারেনি। তাহলে সবারই সময় লেগেছে, আমিও নিশ্চয়ই পারবো। হাতে তো আরো 3টে দিন সময় রয়েছে, দেখি না পারি কিনা। এই কদিন রমলা যা ইচ্ছে বলুক, কোনো উত্তর দেব না। একেবারে চুরি করে যখন ওর হাতে তুলে দেব তখন নিজেই চুপ করে যাবে আর বলবে না তোমার মুরদ নেই। একটা মস্ত সুবিধা হয়েছে, লাঞ্চ টাইমের ওই একটুখানি বিরতির জন্য দরজা বন্ধ করে খেতে যায় না স্টোর কিপার। কারণ স্টোর রুমটাই তো আর অন্য কিছু থাকে না, শুধুই থান কাপড়ের বড় বড় রোল। কে নেবে ওই ভারী ভারী জিনিস? মানসিক প্রস্তুতি নিয়ে চুপি চুপি স্টোর রুমের দিকে চলেছেন হরিদাসবাবু। স্টোরে ঢুকতেই চমকে উঠলেন, এ কি, স্টোর কিপার যায়নি লাঞ্চ করতে? মুখোমুখি পড়ে গেছেন বেকায়দায়। কি ব্যাপার হরিদাসবাবু, কিছু ব্যবসা ট্যাবসার প্ল্যান করলেন নাকি রিটায়ারের পর? না না, কি হবে ওসব করে, কে খাবে? দুজনের সংসার, তাই আপনি আজকে ক্যান্টিনে গেলেন না? এই দেখুন না, মুড়ি ভিজিয়ে খাচ্ছি, সকাল থেকে শরীরটা ভালো নেই, জ্বর জ্বর ভাব। ও, সাবধানে থাকুন, সিজন চেঞ্জ হচ্ছে তো। নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে সফল হতে পারছেন না হরিদাস পাল। খুব আফসোস হচ্ছে, রইল বাকি শুধু কালকের দিনটা। আগামী পরশু দিন তো আর কোনো কাজ করতে হবে না, ওই দিন উনি রিটায়ার করবেন। ওনার আরেক সহকর্মীও রিটায়ার করবেন ওই দিন। লাঞ্চের পর সংবর্ধনা দেওয়া হবে, অনেকে অনেক কিছু গিফট দেবে, সেটা নিয়ে কেউ কিছু বলছে না কলিগরা। পালবাবু বুঝতে পারছেন ফিসফিস করে গুঞ্জন উঠছে। উনি সামনে গেলেই চুপ করে সবাই মুখ চাওয়াচাওয়ি করে মুচকি মুচকি হাসছেন। বোঝাই যাচ্ছে ওরা কে কি গিফট দেবে সেটা নিয়েই চলছে জোরদার আলোচনা। কেউ হয়তো আলাদা দেবে, আবার কয়েকজন মিলে একসাথে একটা ভালো কিছু গিফট দিতে পারে। কালকে তো মিলের মেইন গেটের সামনে ফাঁকা জায়গাটায় স্টেজ বাঁধা হবে, শাল তো একখানা দেবেই, বইও দেবে অনেকগুলো। বিদায়ী ভাষণ দিতে হবে হরিদাস বাবুকে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করারও সময় পাননি। আজকে রাত্রে লিখে ফেলতে হবে বিদায়ী ভাষণ। পরশু দিনটাতে ধর্তব্যের মধ্যে রাখলে চলবে না, যা কিছু করতে হবে সেটা আগামীকাল, ওটাই অন্তিম সুযোগ। সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে মানসিকভাবে প্রস্তুত পালবাবু সকাল সকাল স্নান সেরে মা কালীর ফটোতে প্রণাম জানিয়ে রওনা দিলেন অফিসের দিকে। আমায় সাহস দিও মা, আমি যেন সফল হতে পারি। রমলার সুমতি দিও, ও যেন আমাকে একটু শান্তি দেয়, স্বস্তি দেয় আমাকে। পিছন থেকে শোনা যাচ্ছে গিন্নির তীব্র ভর্ৎসনা। আজকেও যদি তুমি খালি হাতে ফিরেছো, তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসে চলে গেলেন হরিদাসবাবু। 2বার রাউন্ড দিয়ে এলেন স্টোরের সামনে দিয়ে। কথা বলে জেনে নিলেন স্টোর কিপার আজকে অনেকটা সুস্থ, বাড়ি থেকে খাবার এনেছেন। এবার শুধু লাঞ্চ টাইমে সাইরেন বাজার অপেক্ষা। লাঞ্চে সবাই চলে যেতেই পা টিপে টিপে উনি পৌঁছে গেলেন স্টোর রুমে। ধারে কাছে কেউ নেই, মোক্ষম সুযোগ, কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আজকে উনি বহু কষ্টে সাহস সঞ্চয় করে এসেছেন। ঝট করে টান দিলেন সাদা থান কাপড়ের রোলে, আর তখনই শোনা গেল বুটের আওয়াজ। কে যেন এদিকেই হেঁটে আসছে, হাতে হাতে ধরা পড়ার সমূহ সম্ভাবনা। কাপা কাপা হাতে তাড়াহুড়ো করে খানিকটা কাপড় কেটে নিলেন হরিদাসবাবু। বড়জোর 3 ফুট বাই 6 ফুট সাইজ, তা দিয়ে লেপের ওয়্যার হবে না, বড়জোর 2টো বালিশের ওয়্যার হতে পারে। অতি লোভ ভালো নয়, যা পেয়েছি ব্যাস এটাই তুলে দেব রমলার হাতে। ঝট করে কাপড়টা মুড়িয়ে জামার তলায় ঢুকিয়ে নিলেন। উঁচু হয়ে আছে বুড়ির কাজটায়, বুটের আওয়াজটা মিলিয়ে গেল ক্রমশ। ভাগ্য ভালো এদিকে যে আসছিল সে স্টোর রুমে ঢোকেনি। দ্রুত পায়ে হরিদাসবাবু ফিরে গেলেন নিজের টেবিলে। পরনের জামাটা যেভাবে উঁচু হয়ে আছে, যে কেউ ধরে ফেলবে, তাই তাড়াতাড়ি কাপড়টা পেট থেকে বের করে অফিস ব্যাগে ঢুকিয়ে দিলেন। টিফিন ক্যারিয়ারের একেবারে নিচের দিকে, কাজে মন বসছে না। টেবিলের পেপার ওয়েটটা নিয়ে উনি করছে বাবু কতক্ষণে ছুটি হয়। অন্য ডিপার্টমেন্ট থেকে কয়েকজন এসে দেখা করে সুপরামর্শ দিয়ে গেলেন।
অবসরের পর যেন অবসাদ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে হরিদাস বাবুকে। নিজেকে ব্যস্ত রাখতে হবে যে কোনো শখের জিনিস নিয়ে, সেটা বই পড়া হতে পারে, গান শোনা হতে পারে, বাগান করাও হতে পারে। মোট কথা নিজেকে ব্যস্ত রাখতে হবে কিছু না কিছুর মধ্যে দিয়ে। সবার সব কথা ঠিক মতো কানে যাচ্ছে না ওনার, উনি ঘাড় নেড়ে শুধু হ্যাঁ হু করে যাচ্ছেন আর বারবার ঘড়ি দেখছেন। অবশেষে হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান। ছুটির সাইরেন বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। অন্যান্য সহকর্মীদের সাথে গেটের কাছে দাঁড়িয়ে আছেন হরিদাস বাবু। সামনে খোলা জায়গাটায় বাঁশ পড়ে গেছে, ডেকোরেটরের লোকজন এসে হাজির। কালকের অনুষ্ঠানের জন্য মঞ্চ বানানোর কাজ চলছে। একটু পরেই ভো শব্দে বেজে উঠল খাদি মিলের সাইরেন। হুড়মুড়িয়ে লোকজন বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে, তারই মধ্যে চলছে সিকিউরিটি চেকিং। বয়স্ক হরিদাস পালবাবু এই চেকিং এর আয়তার বাইরে। জীবনে প্রথমবার চুরি করলেন। লাইনে দাঁড়ানো পালবাবুর হাত পা কাঁপছে ভয়ের চোটে। প্রচণ্ড অনিয়মিত হৃৎপিণ্ডের গতি। আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে স্বাভাবিক রাখার। আমার তো চেকিং হয় না, আমার আবার ভয় কিসের? গেটের সামনে দাঁড়ানো হরিদাস বাবুর অধৈর্য হাবভাব। শীতের এই বিকেলে ওনার কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম, বারবার হাতের মুঠো বন্ধ করা। এই সব অসংলগ্ন আচরণ নজর এড়ায়নি অভিজ্ঞ সিকিউরিটি অফিসার ইনচার্জের। গম্ভীর গলায় উনি ডাকলেন, মিস্টার পাল, এদিকে একটু সাইডে আসবেন প্লিজ। অফিসার ইনচার্জের ভারী কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন ভীত সন্ত্রস্ত মানুষটি। নড়াচড়া করার যেন আর শক্তি নেই। ওনার পা দুটোকে যেন পেরেক দিয়ে মাটির সঙ্গে বিঁধে দিয়েছে। বিরক্ত হয়ে আবার চেঁচিয়ে উঠলেন অফিসার ইনচার্জ। এবার ওনার চিৎকারের ডেসিমেল আরও অনেক বেশি। আপনাকে সাইডে আসতে বলেছি মিস্টার পাল, এদিকে আসুন সিকিউরিটি রুমে। আমি? হ্যাঁ হ্যাঁ আপনি ভেতরে আসুন, আপনার তল্লাশি হবে। আপনার ব্যাগটা দেখান। ব্যাগে কিছু নেই আমার ব্যাগে, সেটা আমরা বুঝবো। আপনি ব্যাগটা খুলুন। এক হ্যাচকা টান দিয়ে হরিদাস পালকে সিকিউরিটি রুমে ঢোকালেন। বাধ্য করলেন ওনাকে দিয়ে নিজের ব্যাগ সবার সামনে খুলে দেখাতে। ততক্ষণে অফিসার ইনচার্জের নির্দেশে পুরো ঘটনাটার ভিডিও রেকর্ডিং শুরু করেছেন ওনার সহকর্মী। শীতের বিকেলে দরদর করে ঘামছেন পালবাবু। কথা বলার শক্তি নেই। কেউ যেন এক মুঠো শুকনো ছাতু জোর করে হা করিয়ে ওনার গলায় ঢেলে দিয়েছে। শুকিয়ে কাঠ হয়ে গেছে গলার ভেতরটা। তখনই হঠাৎ আবার শোনা গেল সাইরেনের আওয়াজ। এ কি, আবার সাইরেন বাজছে কেন? একটু আগেই তো কারখানার ভো বাজলো, কিন্তু এই সাইরেনের আওয়াজটা কেমন যেন অন্যরকম। কৌতূহল মিটল অবিলম্বে। জানা গেল ওই সাইরেনের উৎস সিকিউরিটি রুম থেকে কল পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ অফিসার এসেছেন জিপ নিয়ে। চুরির দায় অস্বীকার করার আর কোনো উপায় নেই পালবাবুর। মানুষ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু ক্যামেরা যা বলে তা সত্য, যদি না তাতে কারচুপি করা হয়। ভিডিও ক্যামেরায় বমাল ধরা পড়ে গেছে শ্রীযুক্ত হরিদাস পাল। আতপক্ষ সমর্থনে কিছুই বলার নেই ওনার। হাতে লকআপ পরিয়ে মিলের এতগুলো লোকের সামনে দিয়ে পুলিশের জিপে তোলা হলো চুরির দায়ে অভিযুক্ত বয়স্ক মানুষটিকে। বিস্ময়ে উনি বাকরুদ্ধ, চোখ মুখ আতঙ্কিত, হতাশাগ্রস্ত। 3 দিন পুলিশ কাস্টাডিতে থাকার পর কোর্টে হাজির করানো হলো আসামিকে। সমস্ত দিক বিবেচনা করে শুনানি শেষে আসামিকে 2 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন মহামান্য বিচারপতি। একই সঙ্গে সরকারি নির্দেশ মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে হরিদাস পাল বাবুকে। অবসর পরবর্তী সরকারি সুযোগ সুবিধার কিছুই পাবেন না উনি। মানসম্মান তো আগেই খুইয়েছেন, এখন খোয়া গেল পেনশন বাবদ প্রাপ্য অর্থ। এক কথায় বলতে গেলে 2 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে যেদিন মুক্তি পাবেন আসামি, সেদিন তিনি কপর দক শূন্য। জমানো টাকা যা আছে তাই দিয়েই কাটাতে হবে বাকি জীবনটা। ভবিষ্যতে রায় বলে আর কিচ্ছু রইল না ওনার। বিচারকের রায়দান শুনে কোনো হেলদোল নেই আসামির। কোনো কিছুতেই ওনার যেন আর কিছুই আসে যায় না। রায়দানের সময় আদালতে হাজির ছিলেন ওনার স্ত্রী রমলা। বিকৃত মুখ করে বিড়বিড় করে উঠলেন, আগেই জানতাম এর মুরদ নেই, সবচাইতে অপদার্থ একটা, মরুক গে পচে জেলখানায়। পালবাবুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে তোলার জন্য। কোর্টের বাইরে সহধর্মিণীকে দেখতে পেয়ে আচমকা কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন উনি। হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠলেন, যাতে ভিড়ের মধ্যে, এত লোকজনের কোলাহলের মধ্যেও স্ত্রী শুনতে পায়। রমলা, রমলা, তোমার জন্য সাদা থান কাপড় এনেছি গো। তুমি বললে না আনতে, সত্যি বলছি আমি নিয়ে এসেছি, বিশ্বাস করো। কথা বলার জন্য দাঁড়াতে দিচ্ছে না পুলিশ বাহিনী। হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলেছেন আসামিকে। কথাগুলো না বলে কিছুতেই যাবে না হরিদাস পাল। ধপ করে বসে পড়ল গিন্নির পায়ের কাছে, জড়িয়ে ধরল গিন্নির পা দুটো। তুমি বলতে না আমার মুরদ নেই, আমি পারবো না। আমি পেরেছি গো, পেরেছি। মিল থেকে কাপড় এনেছে শুধু তোমার জন্য, কিন্তু কাপড়টা না এরা কেড়ে নিয়েছে জানো, এই পুলিশরা কেড়ে নিয়েছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করো। এক ঝটকায় পা ছাড়িয়ে নিয়ে চলে গেলেন রমলা দেবী। মাটিতে বসে বসেই হঠাৎ ছোট্ট শিশুর মতো ডুকরে কেঁদে ফেললেন অসহায় বয়স্ক মানুষটি। ওনাকে টেনে তোলার চেষ্টা করছেন পুলিশ কনস্টেবল। আসামি বিড়বিড় করে চলেছে আপন মনে, বিশ্বাস করো,
কাপড়টা আমি এনেছিলাম, সত্যি বলছি এনেছিলাম। বলতে বলতে চোখ উল্টে অজ্ঞান হয়ে রাস্তাতেই ঢলে পড়লেন পালবাবু। দাঁতে দাঁত আটকে গেছে ওনার। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা অত্যন্ত তৎপরতার সঙ্গে আসামিকে নিয়ে গেলেন নিকটবর্তী হাসপাতালে। সেখানে ওষুধ ও সেবা যত্ন পেয়ে জ্ঞান ফিরল বৃদ্ধ মানুষটির। অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর সাহেব জানালেন, ভয়ানক রকম মেন্টাল শক পেয়েছেন পেশেন্ট। মস্তিষ্কের একটা অংশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত, সেটি চিরতরে হারিয়েছে তার নিজস্ব কর্মক্ষমতা। সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম এরকম পেশেন্টদের। হাসপাতালে স্বামীকে দেখতে একবারও আসেননি রমলা দেবী। দিন কয়েক ওই হাসপাতালে থাকার পর আসামিকে অন্যত্র সরানো হয়েছে। বর্তমানে হরিদাস পালের স্থায়ী ঠিকানা বালানন্দ মানসিক হাসপাতাল। বাইরে থেকে বোঝার উপায় নেই উনি একজন মানসিক রোগী। শুধু বাইরে থেকে যখন কোনো অচেনা মানুষ এই মানসিক হাসপাতালে আসেন, তাদেরকে দেখলেই কেমন যেন অস্থির হয়ে পড়েন এই বৃদ্ধ। বারে বারে তাদেরকে জিজ্ঞেস করেন, ওই সাদা থানটা দেখেছো? সাদা থান, এই একটুখানি কাপড় গো, কোথায় যে রেখেছে খুঁজেই পাচ্ছি না। ওনার কথা শুনে কেউ থমকে দাঁড়ায়, কেউ আবার ব্যস্ততা দেখিয়ে দ্রুত চলে যায়। পিছন থেকে অসহায়ের মতো চিৎকার করে ডাকতে থাকেন হরিদাস বাবু, এই শোনো না, একটু দাঁড়াও, আমার একটা কাজ করে দেবে, ছোট্ট একটা কাজ। তাদের মধ্যে কেউ হয়তো কৌতূহল বশত এগিয়ে এসে জানতে চায়, হ্যাঁ বলুন, কি কাজ? ওই যে সাদা থানটা আছে না, ওইটা আমাকে এনে দাও না, আমি তোমাকে জামা দেব, পাজামাও দেব। আগন্তুক বুঝতে পারে না কি বলতে চাইছেন এই বয়স্ক মানুষটি। কিসের সাদা থান? আগন্তুককে নির্বাক দেখে আরো অস্থির হয়ে ওঠেন উনি। কি, আমাকে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বেশ, আমি যদি আগেই দিয়ে দিই তাহলে এনে দেবে তো? ঠিক আছে, এই নাও জামা, আর এই নাও আমার পাজামা। বলতে বলতে জামা খুলে ফেলেছেন বৃদ্ধ অসুস্থ হরিদাস পাল। পাজামার দড়ি খুলে দাঁড়িয়ে আছেন উলঙ্গ হয়ে। সিস্টার দেখতে পেয়ে দৌড়ে এসেছেন। এ কি, এটা কি করছেন আপনি? এক্ষুনি পাজামা পরুন, পরুন শিগগির। অসহায় চোখে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন চুরির দায়ে শাস্তিপ্রাপ্ত এক বদ্ধ পাগল। সিস্টার নিজে হাতে পরিয়ে দিলেন ওনার পরনের কাপড়। এক গাল লম্বা সাদা দাড়িতে এখন আর ভালো করে চেনাই যায় না। বয়সের ভারে কেমন যেন নুয়ে পড়েছেন উনি। বিড়বিড় করে চলেছেন আপন মনে, সিস্টার আপনি জানেন, আপনি ঠিক জানেন তাই না? বলুন না, দেখেছেন? আরে কি দেখব, ওই যে সাদা থান, এই ছোট্ট, এই একটুখানি সাদা থান। বৃদ্ধকে তখনকার মতো থামানোর জন্য সিস্টার মিথ্যেই বলে উঠলেন, হ্যাঁ দেখেছি, ওটা আছে আমার কাছে। হ্যাঁ আছে, আমি জানতাম আপনি আপনি না খুব ভালো সিস্টার। কিন্তু আপনি কি করবেন ওই সাদা থান দিয়ে? আমি কিছু করব না তো, ওটা তো আপনি করবেন সিস্টার। নাতনির বয়সী সিস্টার হেসে উঠলেন বৃদ্ধ মানুষটির কথা শুনে। আমি আমি আবার কি করব সাদা থান দিয়ে? সিস্টার, আমি যখন মারা যাব তখন আমাকে চুল্লিতে ঢোকাবে। আমার তো কেউ নেই, তখন আমাকে ঢেকে দিয়েন ওই সাদা থান দিয়ে। মাপটা ঠিক আছে না সিস্টার? 3 ফুট বাই 6 ফুট, একটুও দাগ নেই, একদম নতুন ধবধবে সাদা থান। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।